আজকে কথা বলবো গৌতম বুদ্ধের তার মূল দর্শন অষ্টমার্গ অর্থাৎ তার সম্যক দর্শন। সম্যক দর্শন নিয়ে কথা বলার আগে গৌতম বুদ্ধ সম্বন্ধে আমাদের বেশ কিছু সত্য কথা জেনে নেওয়া দরকার। কারণ গৌতম বুদ্ধকে নিয়ে যে সকল কাহিনী রচিত হয়েছে বা সমাজে যেটা আমরা জানি সেটা কিন্তু অনেকটাই কিন্তু সত্য নয়, তার মধ্যে অনেক কিছু মিথ্যে বা অতিরঞ্জিত করে মেশানো হয়েছে। প্রথমেই বলে নিই যে গৌতম বুদ্ধ কখনো কেউ একজন মারা যাচ্ছে, কেউ একজন রোগগ্রস্ত হয়ে ভুগছে বা কেউ বুড়ো হয়ে যাচ্ছে, এইসব দেখে কিন্তু তার মনে সেই সমস্ত কথা বা আধ্যাত্মিক কথা তার মধ্যে কোনো প্রশ্ন আসেনি। গৌতম বুদ্ধ দেখেছিল যে তৎকালীন সমাজে এতটাই ধর্মের নামে মানুষের সাথে শোষণ করা হতো, তাদের অত্যাচার করা হতো, ধর্মের নামে মানুষকে পীড়ন করা হতো, মানুষকে ডমিনেট করা হতো। গৌতম বুদ্ধ জানতেন যে তিনি তার এই রাজ্য সাম্রাজ্য নিয়ে কিন্তু তার শাসন ব্যবস্থার সাথে কিন্তু এই পরিবর্তন করা সম্ভব নয়। রাজা হিসাবে তো যে তাকে এই সমাজ থেকে যে হাজার হাজার বছর ধরে চলে আসা যে প্রথা চলে আসছে ধর্মের নামে মানুষকে শোষণ নিপীড়ন করার, সেই প্রথা কিন্তু সহজে নির্মূল করা যাবে না। তো গৌতম বুদ্ধ অন্য একটা পথ নেওয়ার চেষ্টা করেছিলেন, যার কারণে তাকে রাজ্যপাট নিজের ঘর সংসার ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন। কারণ তার মনে যে প্রশ্নটা জেগেছিল যে সমাজে এত অনাচার এত দুর্নীতি কেন, এই দুর্নীতি থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারব। যেহেতু আমি রাজ পরিবারের, যেহেতু আমার পিতা রাজা, সেহেতু আমার উপরে কিন্তু সর্বপ্রথম দায়িত্ব বর্তায় যে সমাজটাকে আমি কিভাবে দুর্নীতি মুক্ত করব, অত্যাচার এবং শোষণ মুক্ত করব। তখন তো গৌতম বুদ্ধ আরও অধ্যয়ন করার জন্য, আরও এডুকেশন লাভ করার জন্য তিনি বিভিন্ন গুরুর সান্নিধ্যে তিনি থাকলেন, থেকে তিনি শেখার চেষ্টা করলেন। কিন্তু সেখানে থেকে তিনি দেখলেন যে সেই একই পুরনো পন্থী বা একই পুরনো মত তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, একই কথা, নতুন পথ নতুন মত কেউ গ্রহণ করতে রাজি নয়। তখন তিনি নিজের বাস্তব দৃষ্টি দিয়ে তিনি এই সমাজকে কীভাবে তিনি পরিশীলিত করবে, পরিমার্জিত করবে, সংস্করণ করবে, সেই চেষ্টাটা তিনি করতে লাগলো। এবং তিনি সেই বাস্তব দৃষ্টিতে তিনি অধ্যয়ন করতে লাগলেন যে কীভাবে মানুষকে এত বছরের দুর্দশা, এত বছরের মানসিক শৃঙ্খলা, ধর্মের নামে অত্যাচার থেকে তাদেরকে কীভাবে মুক্ত করা যায়। এই করতে করতে তিনি একদিন খুব ক্লান্ত অবসন্ন হয়ে গেলেন। তিনি একেবারে কি বলবো, যেটা হচ্ছে প্রায় জ্ঞান হারিয়ে মৃত প্রায় হয়ে গেলেন। না খেয়ে না দিয়ে বিভিন্ন সেরকম তার কাছে আশ্রয় ছিল না, তার কাছে সেরকম একটা মানুষের জীবনযাপন করার মতো সেরকম সাধনও ছিল না। কারণ তিনি যেখানেই যাচ্ছেন তিনি তার মতের মানুষের সাথে তার কোনো মেল খাচ্ছেই না, যেহেতু তিনি কোথাও স্থিত থাকতে পারছিলেন না। তো সুজাতা নামে এমন একজন তার দিদি, মানে পাতানো দিদি, সেই সুজাতা বলে এক দিদির সান্নিধ্যে তিনি আসলেন কয়েকদিনের জন্য, এবং সেখানে তিনি একটু ভালো মতো খাওয়া দাওয়া জীবনযাপন করতে লাগলেন। কিছুদিন যে খাওয়া দাওয়া জীবনযাপন করতে লাগার পরে তিনি বুঝতে পারছেন যে তার মাথা কাজ করছে, তিনি আরও ভালো করে চিন্তা করতে পারছেন। এই যে তাকে বলা হয়েছে ত্যাগ করতে হবে, তিতিক্ষা করতে হবে, তপস্যা করতে হবে, একবেলা খাও, কখনো তোমাকে উপবাস থাকতে হবে, তোমাকে চোখ বন্ধ করে দিনের পর দিন মাসের পর মাস তোমাকে ধ্যান করতে হবে, এসব তিনি ব্যর্থ হয়ে তিনি তখন সুজাতার শরণাপন্ন রইলেন। তার কাছে কিছুদিন তিনি রইলেন, সেখানে তিনি খাওয়া দাওয়া, তার মানসিক সুস্থতা এবং দৈহিক বল ফিরে পেলেন, যে কারণে তিনি তার চিন্তা করার ক্ষমতা সেই লাভও করলেন। যে আমরা শুনি না যে তিনি এই সুজাতার কাছে গিয়েছিলেন, তিনি একটা পায়েস খেতে দিলেন, তারপর তিনি ধ্যান করলেন, তারপর তার জাগরণ হল। এটা কিন্তু একেবারেই সম্ভব না। চোখ বন্ধ করে আপনি কিছুই পাবেন না, চোখ বন্ধ করে সারা বিশ্বের জ্ঞান আপনার কাছে আসবে না।
বিশ্বের জ্ঞান লাভ করতে গেলে আমাদের কিন্তু চোখ, কান, সমস্ত ইন্দ্রিয়কে কিন্তু খোলা রাখতেই হয়, যেটা আমরা আজকের যুগে সব সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা তথ্য জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যে কারণে আজকে ডেটা অ্যানালাইসিস বলে একটা উঁচু মানের পদের স্যালারিযুক্ত একটা পদও হয়ে গেছে, চাকরিরও একটা মস্ত বড় সুযোগ। যে ডেটা অ্যানালাইজ, প্রত্যেকটা আজকে সেক্টরে ডেটা অ্যানালাইজ বলে একজন, দুজন, তিনজন, চারজন এরকম একটা টিম কাজ করে, যারা তথ্য সংগ্রহ করে কোম্পানিকে বা কোনো টিমকে বা কোনো প্রতিষ্ঠানকে তারা আরও উন্নত জায়গায় নিয়ে পৌঁছায়। তো এই ডেটা বা তথ্য একজন মানুষ যন্ত্রপাতি ছাড়া কিভাবে তিনি জোগাড় করবেন? তার শরীর এবং মানসিক যদি সুস্থতা বজায় থাকে, তিনি যদি তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে যিনি কাজে লাগাতে পারেন, তাকে তুখর করেন, তাকে ইন্দ্রিয়গুলোকে আরও শক্তিশালী করেন, তবেই তিনি কিন্তু বাইরের থেকে যে ইনফরমেশনগুলো সেটাই তিনি সঠিকভাবে সম্পূর্ণ ইনফরমেশন তিনি গ্রহণ করবেন এবং সেই ইনফরমেশনকে তিনি প্রসেস করে তার যে সারবত্তা, তার একটা সিদ্ধান্তে তিনি এসে উপনীত হবেন। তো গৌতম বুদ্ধ এটাই করেছিলেন। সমাজকে তিনি বাস্তব তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তাকে অ্যানালাইজ করে, তাকে বিশ্লেষণ করে তার একটা যে সারবত্তা তিনি দেখতে পেয়েছিলেন। এই পদ্ধতি দ্বারা মানুষকে যদি মানুষের জীবনে আমি এটাকে দিতে পারি, তাহলে কিন্তু তারা সহজেই ধর্মের দুর্নীতি থেকে তারা মুক্ত হতে পারবে এবং জীবনকে তারা আরও অনেক হাসি খুশি, আনন্দময় এবং সমৃদ্ধময় জীবনযাপন লাভ করতে পারবে। এই হলো মোটামুটি গৌতম বুদ্ধের ঘটনা। এই গৌতম বুদ্ধের যে সম্যক বা অষ্টমার্গ, যে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে তিনি যে কৌশলটা অবলম্বন করেছিলেন, এই কৌশলটাকেই কিন্তু অবলম্বন করে রিলায়েন্স মোবাইল একটা সময় সারা দেশে 500 টাকার মোবাইল ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। যে সময় মোবাইল কেনা কিন্তু সকলের কাছে একটা অনেক বিলাসিতার ব্যাপার ছিল, মোবাইল অনেক দামি ছিল, কিন্তু সেটা রিলায়েন্স সারা ভারতবর্ষে মোবাইলকে চালু করার জন্য তিনি 500 টাকা অফার দিয়ে মোবাইলকে দিলেন, যার পরিণতি আজকে দেখছেন ছোট বড়, আমির গরিব সবার কাছে কিন্তু মোবাইল রয়েছে, এবং একটা না দুটো। এই গৌতম বুদ্ধ অতি অনায়াসে মানুষকে কিভাবে মোক্ষ, আনন্দ, সুখ, সমৃদ্ধি দিতে পারে, মানুষকে মানসিক পরাধীনতার দাসত্ব কবল থেকে কিভাবে মুক্ত করতে পারবে, এই অষ্টমার্গ হচ্ছে গৌতম বুদ্ধের মাস্টার স্ট্রোক। ভারতবর্ষের তৎকালীন সময় যারা ধর্মের দ্বারা শোষিত হচ্ছিল, ধর্মের দ্বারা তারা পীড়িত, দমিত হচ্ছিল, তারা গৌতম বুদ্ধের এই অনায়াস ধার্মিক জীবনকে তারা গ্রহণ করতে লাগলো, এবং গৌতম বুদ্ধ খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু সারা ভারতবর্ষে তার প্রচার, এবং তার পরবর্তীতে তিনি শুধু ভারতবর্ষের মধ্যে তার সংস্কৃতি সীমিত ছিল না, তার এই সংস্কৃতি সেই চীন, জাপান, কোরিয়া এবং বিভিন্ন দেশে, আজ থেকে তো সারা বিশ্বে গৌতম বুদ্ধের দর্শনকে মানুষ গ্রহণ করেছে, গৌতম বুদ্ধের ধর্মকে মানুষ আপন করে চলেছে। তা এই যে মূল কথা, আমার যে সম্যক দৃষ্টি গৌতম বুদ্ধের কি, সম্যক দৃষ্টি তখনই আসবে মানুষের জীবনে, মানুষ যখন তার প্রয়োজনীয়তাকেই সামনে রেখে তার জীবনযাপন করবে। মানুষের জীবনে সবথেকে তার মানসিক যে বিকৃতিগুলো তৈরি হয়, যখন সে প্রয়োজনের অতিরিক্তকে সে সংগ্রহ করতে, প্রয়োজনের অতিরিক্ত বিষয়বস্তু, প্রয়োজনের অতিরিক্ত তার মানসিক অবস্থা ইত্যাদির মধ্যে সে জড়িয়ে যায়। যখনই আমরা প্রয়োজনের অতিরিক্ত কিছু প্রতি আমরা লালায়িত হই, তাকে সংগ্রহ করতে চাই, তাকে সংরক্ষণ করে কুক্ষিগত করে রাখতে চাই, তখন কিন্তু আমাদের মধ্যে লোভ, লালসা, স্বার্থপরতা, হিংসা, ঘৃণা, নানা ধরনের মানসিক বিকৃতি, মানসিক রোগ এসে উপস্থিত হয়, যার ফলে কিন্তু আমরা সেই সময় সুস্থভাবে কোনো কিছুই চিন্তা ভাবনা করতে পারি না। এই গৌতম বুদ্ধের যে সম্যক দৃষ্টি, ওই একটা যদি শুধু আমরা অনুশীলন করি, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি করব, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি সংগ্রহ করে রাখব, এই মানসিকতা কিন্তু আমাদের মানসিক দাসত্ব থেকে মুক্ত করে রাখবে। এই মানসিকতা কিন্তু আমাকে আরও সমৃদ্ধি, আরও আমাকে মানুষ হিসাবে বড় করে তুলবে। এই মানসিকতা কিন্তু আমাকে একটা
প্রতিষ্ঠিত বিজ্ঞানী হিসাবে গড়ে তুলবে, এই মানসিকতা কিন্তু আমাকে একটা নব আবিষ্কারের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমার মনে, আমার চিন্তা ভাবনায় অতিরিক্ত ওই বস্তা পচা, যেটা আমি ভোগ করতে পারবো না, যেটা আমার প্রয়োজন নেই, তাকে সংগ্রহ করার জন্য আমি জীবনের প্রায় সমস্ত ঊর্জা আমি নষ্ট করছি। জীবনের যে অর্থ সম্পদ যেটা প্রয়োজনীয় সেটাও আমরা নষ্ট করে দিচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? সম্যক দৃষ্টিতেই হিংসা করব না, রাগ করব না, লোভ করব না, খুন করব না, মিথ্যা কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি। এই ইত্যাদি ইত্যাদি এক ঝটকায় যদি আমরা শুধু প্রয়োজনীয়তাকে আমরা হ্যাঁ বলবো আর অপ্রয়োজনীয়তাকে আমরা না করব, যেটা অতিরিক্তকে আমাদের না করতে হবে, আর যেটা আমাদের প্রয়োজন সেটার মধ্যেই আমাদের সুখী সন্তুষ্ট থাকতে পারবে। তাহলে কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা অনেকটা এগিয়ে যাব।